সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির 11 পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সেই দিন এমনি রাজনৈতিক বিতর্কে অনেকক্ষণ অতিবাহিত করেছিলেন ফিরোজ। সেই প্রথম, কিন্তু শেষ নয়, বরং তিনি তারপর থেকে আরও বেশি করে রাজনীতি সচেতন হয়েছেন। চিরদিন এমনটা অবশ্যই ছিলেন না। কবিতা, গান আর বাংলার আকাশ ও প্রকৃতি, এই ছিল তার বাঁচার অবলম্বন। ধানমন্ডির ছোট বাড়িটা পৈতৃক, এবং ওই বাড়িটাই সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ওই বাড়িটায় তার আব্বা করতে পেরেছিলেন ছেলে মেয়েদের জন্য। 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং ফিরোজের একমাত্র ভাইটি পাকিস্তান সরকারের বিদেশি দূতাবাসে চাকরি নিয়ে বর্তমানে নাইজেরিয়াতে অবস্থান করেন। অতএব এ পৈতৃক বাড়িটা বর্তমানে একা ফিরোজের দখলে। মা তো আগেই গেছেন, আব্বা গেছেন বছর 2 হলো। বন্ধা স্ত্রী এবং সরকারি প্রচার দপ্তরে একটি ছোট চাকরি নিয়ে বেশ ছিলেন এতকাল। সুখের সংসার। সুখের সংসার বই কি, আর কি চাই জীবনে? হ্যাঁ, আরও চাই, বই চাই, ভালো কবিতার বই। বিদেশি কবিতার বইয়ে 16 আনা সুখ হয় না। কবিতার স্বাদ মাতৃভাষাতেই সম্ভব। একান্তভাবে ফিরোজের কথা এটি, হয়তো আরও অনেকের কথা। কিন্তু ফিরোজ বলেন, বিদেশের কবিতা মাত্রই আমাকে অনুবাদে বুঝতে হয়, কিন্তু কবিতার অনুবাদ হয় না। সুদীপ্ত এই যুক্তি অগ্রাহ্য করতে পারেননি। তিনি ইংরেজির অধ্যাপক হলেও ইংরেজি কবিতা সব সময় বুঝেছেন মনে মনে মাতৃভাষায় অনুবাদ করে। ভাগ্যিস বাংলা তার মাতৃভাষা, তাই অন্য ভাষার কবিতা তবু কিছুটা বোঝা যায়। কিন্তু তার মাতৃভাষা পাঞ্জাবি হলে নিশ্চয়ই কোনো পাঞ্জাবি কখনো শেলি, কিটস কিংবা রবীন্দ্রনাথের কবিতা বোঝে না। তা বুঝলে কি এমন করে মানুষ মেরে বেড়াতে পারে? আমেরিকানরা করেনি মাইলাই কাণ্ড, কিংবা ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগ? না, কথা তা নয়। যাদের মাতৃভাষা দুর্বল তারা তাদের চেয়ে উন্নত ভাষার কবিতা মোটামুটি বুঝবে না। কিন্তু এও ঠিক যে এক একটা জাতির সব মানুষই কবিতা রসিক হয় না। তাই উন্নত জাতির মধ্যেও বর্বর থাকে, এবং সে বর্বরতার বিরুদ্ধে আপত্তি সভ্য জাতি হলে সে নিজেই তোলে। মাইলাইয়ের বিরুদ্ধে প্রথম কথা বলেছেন একজন আমেরিকানি। ওয়ারেন হেস্টিংসের অপকীর্তির সমালোচনা ব্রিটিশরাই করেছিল। পাঞ্জাবিরা হলে করতো না, মানে করতে ইচ্ছে করতো না এমন নয়, তা করতে হলে যে মন লাগে সেইটাই তাদের নেই। অনেকেরই মন থাকে না। হ্যাঁ, থাকে শুধু ক্ষুধা এবং নৃশংসা। এহেন পাঞ্জাবিদের কবলে বাঙালি জাতি? জিজ্ঞাসা তীব্র হয়েছিল ফিরোজের মনে, এবং রাজনীতির ইচ্ছে জেগেছিল। আর্টের চর্চা ভালো, কিন্তু ভালোটাই কি সবসময় সংসারে চলে? অনেক ভেবে একসময় তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং ব্যবসা শুরু করেছিলেন, এবং রাজনীতি। ভদ্রলোক খুব একটা ঝুঁকি নিয়েছিলেন সন্দেহ নেই, তবু জিতেছিলেন। সেই ইতিহাস অনেক গভীর এবং কিছুটা অপকীর্তিরও। বেশ কিছু অপকীর্তি ফিরোজ শিখেছিলেন। তা নইলে টাকা হয় না। টাকা না হলে অধমদের সঙ্গে রাজনীতি চলে না। তিনি ঠিকই বুঝেছিলেন। না বুঝে তো উপায় ছিল না। কি নিয়ে বাঁচবেন? দেশ নিজের না হলে কোনো মতেই বাঁচা যায় না। দেশটাকে আগে নিজের করো, তারপর হবে শিল্প সাহিত্যের চর্চা। দেশটা নিজের নয়? না, কথাটা বন্ধু ঠিক বোঝেননি। ফিরোজ তাকে বোঝালেন, পাঞ্জাবিদের পঞ্চনদের স্বার্থে কাশ্মীর দরকার, অতএব ভারতের সাথে বিরোধ করো। সে বিরোধে পূর্ব বাংলা উচ্ছন্নে যায় যাক। দেশের রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা বাঙালির হাতে থাকলে এমন অপূর্ব যুক্তিমালার সৃষ্টিই হতো না। তোমার সাথে তর্ক নেই, বন্ধু বললেন। কথা হচ্ছে সব কাজ সকলে পারে কিনা। সাহিত্যিক সব পারে, ইচ্ছে করলেই পারে। গেটে ও রবীন্দ্রনাথ কত কাজ পেরেছিলেন সে হিসেব রাখো। বন্ধুকে বুঝিয়েছিলেন ফিরোজ। 3 জন নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিকের নাম উল্লেখ করে ফিরোজ দেখিয়ে দিয়েছিলেন, যুদ্ধ বা রাজনীতি কোনোটাতেই সাহিত্যিকের রুচি ও পারদর্শিতা কারো চেয়ে কম হতে পারে না। তাছাড়া যদি বলো ওইসবে নামলে সাহিত্য শিল্পের চর্চায় বিঘ্ন ঘটবে, আমি সেই অবস্থাটা মেনে নিতে রাজি আছি। সুকুমার চিত্তবৃত্তির হানি ঘটবে?
আমার মতো ক্ষুদে সাহিত্যিকের সুকুমার চিত্তবৃত্তি সমূলে ধ্বংস হয়ে গেলেও জাতির কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যদি দুশ্মনের উপর একটা গুলি ছুঁড়তে পারি তাতে দেশের অনেক লাভ। তুমি গুলিও ছুড়বে নাকি? তেমন দিন এলে ছুটতে হবে বই কি, কিন্তু তেমন দিন যতদিন না আসছে ততদিন করবেন কি? রাজনীতি ও ব্যবসা। রাজনীতিতে নামবেন। কদিন থেকে এই কথাটা নিয়ে মনে মনে নাড়াচাড়া করছিলেন। এমন সময়েই চিঠিটা এলো। কোনো প্রচণ্ড চিঠি নয়, কিন্তু ফিরোজের ক্ষোভটা প্রচণ্ডই হয়েছিল। ব্যাপারটা ঘটেছিল একখানা বই নিয়ে। কবি সত্যব্রত সেন ফিরোজের বন্ধু। 50-এর দশকে কবিতা লিখে কলকাতায় খ্যাতি লাভ করেছিলেন এবং এ কালের প্রথা অনুসারে উঠতি ছোকরাদের কাছে 60-এর দশকে এসে সম্পূর্ণ সেকেলে প্রমাণিত হয়েছেন। তবু ভয়ে ভয়ে দ্বিতীয় কাব্যগ্রন্থ বের করে বন্ধু ফিরোজকে এক কপি উপহার পাঠিয়েছেন। কলকাতার কবি ঢাকার বন্ধুকে বই পাঠাবে, এটা নিঃসন্দেহে পাকিস্তানকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র, নাকি অন্য কিছু ভেবেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ? 1.5 পৃষ্ঠাব্যাপী টাইপ করা একখানা চিঠি এসেছিল। পাকিস্তানি কাস্টমস বিভাগ থেকে লেখা চিঠিতে ফিরোজের কাছে জানতে চাওয়া হয়েছে কোন অধিকার বলে মহিউদ্দিন ফিরোজ ভারত রাষ্ট্র থেকে বই আমদানি করেছেন, এ সম্পর্কে তার কোনো লাইসেন্স আছে কিনা, থাকলে সেই লাইসেন্স তিনি কবে থেকে পেয়েছেন, ইত্যাদি। বই হাতে পাননি। চিঠি হাতে চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন। মনে মনে হাসবেন নাকি গাল দেবেন? এলাহাবাদ থেকে লাহোরে কেউ উর্দু বই পাঠালে কি এমন চিঠি আসতো? নিঃসন্দেহে আসতো না। যত আক্রোশ বাংলা বইয়ের উপর, বিশেষ করে কলকাতার বাংলা বই। কলকাতার বাংলা বইয়ে কি ওলা ওঠার বীজ থাকে, নাকি ওগুলো সব বিছুতির পাতা? আমরা তোমাদের শরীরে ঘষে দেব বলে ভয় করে? সির্ফ ওটা হারামিপনা। হারামি রাস্কেলরা বাঙালিদের সকলকে খোট্টা বানাতে চায়। মনে মনে সারাদিন গাল দিয়েও গায়ের জ্বালা যেন জুড়োতে চায় না, কিন্তু সব জ্বালাই তবু জুড়োয়। বিছের কামড়ও একসময় ঠান্ডা হয়ে আসে। ফিরোজও একসময় ঠান্ডা হলেন এবং তখনই চিন্তাটা স্বচ্ছ হল। রাজনীতি ক্ষেত্রে বাঙালির প্রাধান্য প্রতিষ্ঠিত না হলে এই অন্যায়ের অবসান হবে না। সেই দিন থেকেই ফিরোজ সক্রিয় রাজনীতিতে নেমেছেন। নামার চিন্তাটা অবশ্য করছিলেন কয়েক বছর আগে থেকেই। গত নির্বাচনে ফিরোজ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ এবার বাঙালি শোষণের অবসান দেখাতে চায়। ভালো মানুষ দেখলেই অমানুষদের জিভ লকলক করে ওঠে। এবার ওঠাচ্ছি। পাকিস্তানের 2 অংশের মধ্যে 1000 মাইলেরও বেশি ব্যবধান। অতএব 2 অংশকেই হতে হবে স্বয়ংসম্পূর্ণ। কোনো অংশকেই অন্য অংশের উপর নির্ভরশীল করা চলবে না। কিন্তু এটা একটা ভালো মানুষের যুক্তি। এই যুক্তি মানতে হলে তো ভালো মানুষ হতে হবে। কিন্তু ভালো মানুষ কি ইচ্ছে করলেই হওয়া যায়? রক্তের মধ্যে তার বীজ থাকতে হবে না? এই গোড়ার কথাতেই ভুল করেছিল আওয়ামী লীগ। কি আশ্চর্য! শিশুর মতো তোমরা বিশ্বাস করলে আলাপ আলোচনার দ্বার খুলে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কচু হবে, এহিয়া তোমাদের কলা দেখাবে। ইয়াহিয়ার সঙ্গে শেখ সাহেবের আলোচনা চলাকালেই মন্তব্য করেছিলেন ফিরোজ। বঙ্গবন্ধু শেখ সাহেব একজন খাঁটি বাঙালি, তাই সরল, এবং সরলভাবেই প্রতারিত হচ্ছেন ফিরোজ মনে করেন। কিন্তু সকলে এ কথা মনে করেন না। তাঁদের মতে নিজের বেকুবির জন্য নিজেই প্রতারিত হবেন ইয়াহিয়া এবং ধ্বংস করবেন সারা পাকিস্তানকে। সারা পাকিস্তানের মানুষকে কি পরিমাণ প্রতারণা তিনি দিয়েছেন, একদিন ইতিহাস সে কথা বলবে। 25শে মার্চের বিকেল পর্যন্ত কথাবার্তা কোন পর্যায়ে ছিল বাইরের লোক সে কথা জানে না। ইয়াহিয়ার ইচ্ছাতেই সে কথা জানাতে দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগের অন্দরমহলের লোক হয়ে ফিরোজ তো সব জানেন। তার জানা ছিল ওই দিন সন্ধ্যায় ইয়াহিয়া ভাষণ দেবেন, কিন্তু তার পরিবর্তে লেলিয়ে দিলেন সেনাবাহিনী। ইয়াহিয়ার ভাষণে অবশ্যই আশাপ্রদ কিছু থাকবে না, ফিরোজ জানতেন, এবং জানতেন কিছুকাল একটা রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দেশকে হাবুডুবু খেতেই হবে। কিন্তু সেই সময়টা এবং তারপর, সেই সময় আমাদের কর্তব্য কি হবে এবং তারপরেই বা দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে,
পরের কথা পরে ভাবা যাবে। আপাতত চলো ইয়াহিয়া কি বলেন শোনা যাক। বন্ধুর কথায় রাজি হয়েছিলেন ফিরোজ, এবং সেই সন্ধ্যায় সকলে তাস নিয়ে বসেছিলেন। সামনে রেডিও। কিন্তু রেডিও কেন বলে না যে আজ এতটার সময় প্রেসিডেন্ট দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন? সকলেই যখন প্রেসিডেন্টের বেতার ভাষণের জন্য উদগ্রীব, তখনই এলো খবরটা। খবর পাওয়া গেল ইয়াহিয়া সেনাবাহিনীকে শহর দখলের আদেশ দিয়েছেন। আওয়ামী লীগের একজন স্বেচ্ছাসেবক খবরটা এনেছিল। শুনেই হাতের তাস খসে পড়ল ফিরোজের। এ প্রথম খুব ভালো তাস পেয়েছিলেন। টেক্কা, সাহেব, বিবি সহ ডায়মন্ডের 7খানা। এছাড়া বিভিন্ন রঙের আরও 2 টেক্কা, 1 সাহেব ও 3 বিবি। এমন চমৎকার তাস সচরাচর হয় না। ভারী উৎফুল্ল হয়েছিলেন ফিরোজ, কিন্তু পর মুহূর্তেই সব উৎসাহ আনন্দ নিভে গিয়েছিল। সেনাবাহিনীকে শহর দখলের আদেশ দেওয়া হয়েছে। দখলের আদেশ? কেন? শহর কি তাহলে বেদখলে ছিল এতকাল? শত্রু কবলিত শহরে ইয়াহিয়া তাহলে এলেন কি করে? আর সেখানে 1 দিন 2 দিন নয়, প্রায় 2 সপ্তাহ তিনি কাটালেন বহাল তবিয়তে। কি করে সম্ভব হলো শুনি? ওইটাই বাঙালিদের দোষ। চট করে যুক্তির কোটরে ঢুকে প্রশ্ন তুলে ধরতে চায়, কিন্তু এসব প্রশ্ন চলবে না। সত্যি তখন কোনো প্রশ্নের কিংবা চিন্তার অবকাশ খুব ছিল না। ফিরোজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু যাবেন কোথায়? রাস্তায় ব্যারিকেড, বড় বড় গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে। এরই মধ্যে এত শীঘ্র এত বিরাট গাছটাকে আনলো কেমন করে? আর জনগণ জানলই বা কেমন করে যে এখনই এই রাতে এসবের প্রয়োজন? দেশবাসী তবে অনেক এগিয়ে গেছে। বিকেলেও তিনি এই পথ দিয়ে পল্টন ময়দানের জনসভায় গিয়েছিলেন। বিকেলেও যথারীতি জনসভা হয়েছে ন্যাপের। মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থন জানিয়েছে আওয়ামী লীগকে। বুড়ো বয়সে মাওলানা সেদিন ঘোষণা করেছেন শেখ মুজিব তার সন্তানতুল্য। না, 25 তারিখের জনসভায় নয়। সকলেই তো জানে 25 তারিখের জনসভায় মাওলানা উপস্থিত ছিলেন না, ঢাকাতেই ছিলেন না। অসুস্থ হয়ে সন্তোষ চলে গিয়েছিলেন। কয়েকদিন আগের অন্য এক জনসভায় বলেছিলেন শেখ মুজিব আমার সন্তানতুল্য। ঠিক বলেছিলেন। একটা দলের সাথে দ্বিমত যতই থাক, দেশের স্বার্থ নিয়ে কথা বটে। সেখানে কোনো মতভেদ নিয়ে কথা ওঠে নাকি? এ বৃদ্ধ বয়সেও মাওলানার চিন্তায় কোনো অস্বচ্ছতা নেই। এখন দলের নয়, দেশের স্বার্থ নিয়ে কথা বলো। দেশের স্বার্থ নিয়ে লড়াইয়ে নেমেছে আওয়ামী লীগ। তুমি দেশপ্রেমিক হলে অবশ্যই তাকে সমর্থন জানাবে, সোজা কথা। বিভিন্ন আওয়ামী পার্টি, ন্যাশনাল লীগ এখন তাই শেখ সাহেবের সঙ্গে। সঙ্গে নেই জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম, পিডিপি আর মুসলিম লীগের বিচিত্র শাখা। এ দলগুলো কি চায়? ঠিক কি যে চায় ফিরোজ বুঝতে পারেন না। ইসলামকে বাঁচানোই নাকি এদের লক্ষ্য। যত সব রাস্কেলের দল। আরে বাবা, ইসলামকে বাঁচানোর জন্য তোরা পাকিস্তান বানিয়েছিলি, কিন্তু ইসলামের অনুসারী অর্ধেক মানুষকেই তো হিন্দুস্তানে ফেলে পালিয়ে এলি তোরা। হ্যাঁ, সেই হিন্দুস্তানে যেখানে তোদের মতে ইসলাম বিপন্ন। ইসলামের অর্ধাংশকে বিপন্ন করে বাকি অর্ধাংশ বাঁচাতে হবে। এ কোন ধরনের পলিটিক্স রে বাবা? আস্ত হাবারামের পলিটিক্স। পলিটিশিয়ানকে খানিকটা দার্শনিকও হতে হয় না। ভাববাদী দার্শনিকের কথা হচ্ছে না। সমাজ, বিজ্ঞান ও ইতিহাস চেতনার উপর দাঁড়িয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত সাময়িকভাবে সাধারণ মানুষের সেন্টিমেন্ট বিরোধী হলেও যিনি তাতে পিছিয়ে যাবেন না, তিনি সত্যকার দেশনেতা। সাধারণ মানুষের যুক্তি ও বুদ্ধির কাছে তিনি নিজের বক্তব্য পৌঁছে দেবেন। কখনো তাদের সেন্টিমেন্টকে উত্তেজিত করে নিজের নেতাগিরি বজায় রাখবেন না। চিন্তা করে ফিরোজ দেখেছেন, প্রকৃত দেশনেতার এই গুণাবলী দেশভাগের সময় ছিল অতি অল্প কয়েকজনের মধ্যেই। মুসলিমদের মধ্যে ছিল কেবল মাওলানা আজাদের মধ্যে। কিন্তু জিন্নার অনুগামীদের বক্তব্যটা বর্তমানে কি? যেখানে সবটাই ধ্বংস হয়ে যেত, সেখানে কায়েদে আজম তবু অর্ধেকটা বাঁচিয়েছেন। যুক্তিটা ছিল অধ্যাপক গোলাম কবিরের। নেজামে ইসলামের নেতা অধ্যাপক গোলাম কবির। নিজেই তিনি নামের আগে অধ্যাপক লেখেন।
কিন্তু কখনো নাকি অধ্যাপনা করেননি। লোকে বলে অবশ্যই তারা দুষ্ট লোক এবং ইসলামের শত্রু। প্রকৃতপক্ষে গোলাম সাহেব অধ্যাপনা করেছেন, তবে কোনো কলেজে নয়, মাদ্রাসায়। কোনো এক আলিয়া মাদ্রাসায় 3 বছর তালবিলিম পড়িয়েছেন, ফাজিল ও টাইটেল ক্লাসের তালবিলিম। টাইটেলের মর্তবা কিছু বোঝো? টাইটেল হচ্ছে এম এর সমান। অতএব এম এ ক্লাসের ছাত্র পড়িয়েছেন গোলাম সাহেব। এম এ ক্লাসের ছাত্র যিনি পড়িয়েছেন তিনি অধ্যাপক হবেন না কেন? অতএব মৌলভী গোলাম কবির অধ্যাপক গোলাম কবির হয়েছেন। এখন তিনি একজন প্রচণ্ড নেতা এবং ইমানদার নেতা। তার কথায় চললে ইমান পাকা হয়। কিন্তু ফিরোজ অধ্যাপক গোলাম সাহেবের কথা মনে নিয়ে ইমানদার হতে চাননি। বলেছিলেন, কিন্তু যে অর্ধেকটা আপনাদের কায়েদে আজম বাঁচাতে চাননি সে অর্ধেকটাই দেখছি বেঁচে আছে, আর মরে যাচ্ছি আমরা। এই মোজেজাটা ঠিক বুঝতে পারিনে। ফিরোজের কথায় বারুদ অবশ্যই ছিল না, কিন্তু গোলাম সাহেবের মনে তা বারুদের বিস্ফোরণ ঘটিয়েছিল। প্রচণ্ড স্বরে বলে উঠেছিলেন, মোজেজা, মোজেজা কি বুঝেন আপনারা? নাপাক জবানে ওই শব্দ উচ্চারণ করবেন না। তা না করলেও আমার কথাটার জবাব তো আপনাকে দিতে হবে, না তাও দেবেন না? না, দেব না। আবল তাবল কিছু একটা বললেই তার জবাব পাওয়া যায় না। হিন্দুস্থানে খাঁটি মুসলমান হয়ে বাঁচা যায় এ কথা দুনিয়া জাহানে কেউ বিশ্বাস করবে না। ভারতের অতগুলো মুসলমান, তাহলে হিন্দুস্থানের মুসলমানগুলো ধীরে ধীরে সব হিন্দু হয়ে যাবে। একেবারেই হিন্দু হয়ে যাবে? গুনাহ হবে না তাতে? এবং গুনাহ হলে সেটা হবে কার? আপনাদের সেই কায়েদে আজমের না? বলাই বাহুল্য, এ কথায় ক্ষিপ্ত হয়েছিলেন গোলাম সাহেব। লাঠি উঁচিয়ে তাড়া করেছিলেন। হ্যাঁ, গোলাম সাহেব বেড়াতে বেরোনোর সময় ছড়ি বলে যেটাকে সঙ্গে নেন সেটা যাতে লাঠিই বটে। অমন যার বহর তার নাম ছড়ি হয় কি করে? লম্বায় প্রায় 4 ফুট, বিশুদ্ধ শালের সেই গোল কাষ্ঠখণ্ডের ব্যাস 1.5 ইঞ্চির কম নয়। ফিরোজ সেদিন হাস্যকরভাবে দৌড় দিয়ে মাথা বাঁচিয়েছিলেন। আজও কি তেমনি দৌড়াবেন? সেনাবাহিনী আসছে শহর দখল করতে। শহরের রাস্তায় ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষ বাধা দিতে এগিয়েছে। না, ফিরোজের হাসি তো পায়নি। নিরস্ত্র মানুষ ব্যারিকেড দিয়ে গতিরোধ করবে কার? আধুনিক সেনাবাহিনীর? ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর, এবং বাইরের লোক হলে তিনি হাসতেনই। কিন্তু ফিরোজ হাসবেন কি করে? এ তো খেলা নয়, অসহায় মানুষের বাঁচবার চেষ্টা। সেই 47 সাল থেকে গায়ের জোরে আমাদের গলায় আঙুলের চাপ কষতে শুরু করেছে ওরা। টুঁটি টিপে ধরলে মানুষ কতক্ষণ বাঁচে? বাধা দিতেই তো হবে, হয় মুক্তি না হয় মৃত্যু। দেশবাসী কি বিনা প্রতিবাদে নিঃশব্দে মরবে? অন্তত পশ্চিম পাকিস্তানিরা তাই চায়। ব্যারিকেডের সামনে ফিরোজ গাড়ি থেকে নামলেন। পথের একপাশ থেকে রাইফেল হাতে একটি যুবক এগিয়ে এলো। সালাম দিয়ে সামনে দাঁড়ালো। তাদের পাড়ার ছেলে, অতএব চেনা ছেলে। সস্তা দামের সিগারেট খেত আর ঘুরে বেড়াতো। কাজ কিছু করত কিনা ফিরোজ জানেন না। শোনা যায় সিনেমা হলের দ্বাররক্ষকের কাজ পেয়েছিল কিছুদিন আগে। 7ই মার্চের পর তা ছেড়ে দিয়ে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হয়েছিল। ভারী কাজের ছেলে। কিছুকাল আগে একবার কলেজের 2টি ছোকরা পাড়ার একটি মেয়ের পিছু নিয়েছিল এবং অশালীন মন্তব্য করেছিল। এই ছেলেটাই সেদিন কলেজের ছেলে দুটিকে বেধড়ক মার দিয়েছিল না? হ্যাঁ, সে একাই সেদিন 2টি ছাত্রকে পিটিয়েছিল। তোমার সাথে যার পীড়িত নেই তার পিছু ধাওয়া করে তাকে না হোক 10 কথা শোনাবে, আর আমরা পাড়ার ছেলে হয়ে এটা ছেড়ে দেব? সেদিন কলেজের ছেলে দুটিকে সে অমনি ছেড়ে দেয়নি, এবং বর্বর পাকিস্তানি সেনাদেরকেও সে আজ অমনি ছেড়ে দেবে না। ওরা আমাদের মারতে আসছে স্যার, কম করে হলেও 5 জনকে মেরে মরব। ভাই আমার, মৃত্যুকে তুচ্ছ করতে পারার এই সাহসটুকুই তোদের বাঁচাবে। কিন্তু এমন করে মরে কিছু লাভ তো হবে না। শত্রুকে আঘাত করতে হবে তখনই যখন জয়ের সম্ভাবনা থাকবে।
নিশ্চিত ধ্বংসের সম্ভাবনার মুখে শত্রুকে বাধা দিতে নেই। তখন কেবল খোঁচা দিতে হবে গোপনে গা বাঁচিয়ে, খোঁচা দিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে কাবু করে ফেলতে হবে। কিন্তু কথাগুলি এই মুহূর্তেই ফিরোজ বলতে পারলেন না। এ প্রচণ্ড উৎসাহের আগুনে জল দেওয়া কিছুতেই উচিত কর্ম হবে বলে তার মনে হলো না। তিনি কেবল বললেন, হ্যাঁ, ওরা আসছে, কিন্তু আমাদেরকে মারতেই যে আসছে সে কথা কে বলল? ফিরোজের এ কথায় কোনো চাতুরি ছিল না, এবং শুধু তিনি কেন, কারো মনেই সেই সন্ধ্যায় কোনো সন্দেহ ঘুণাক্ষরেও ছিল না যে ওরা নির্বিচার গণহত্যার প্রতিজ্ঞা নিয়ে আসছে। আস্থা অসামরিক শাসন কর্তৃপক্ষের আয়ত্তের বাইরে বলে সেনাবাহিনী শাসনভার নিজের হাতে নিতে চায়, কিন্তু সাধারণ নাগরিককে সেজন্য তারা মারতে চাইবে কেন? এ প্রশ্নের জবাব সে বাউন্ডুলে ছোকরার জানা নেই। সে নিজের বিশ্বাসকেই ব্যক্ত করল। দেখবেন স্যার, ওরা এখন খ্যাপা কুত্তা হয়ে গেছে। এখন ওরা ঘরে ঢুকে ঢুকে আমাদের মারবে। তা ঘরের মধ্যে মরার চেয়ে এখানে দাঁড়িয়ে 2-1 টাকা মেরে মরা ভালো। ঘরে ঢুকে ঢুকে আমাদের মারবে, কথাটা একেবারেই অবিশ্বাস্য, কিন্তু মনে তবু খটকা লাগলো কেন? অবশ্য ফিরোজের মনে অন্য ধরনের একটা সন্দেহ ছিল। আলোচনার প্রথম দিকেই ইয়াহিয়া যে সামরিক শাসন তুলে নেবার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি বিশ্বাসযোগ্য ছিল? হায় হায়, মানুষ এত ভণ্ডও হয়। দেশের প্রেসিডেন্ট হয়ে তুমি যখন বললে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে তোমার আগ্রহের জুড়ি নেই, তখন আওয়ামী লীগ সে কথা অকপটভাবেই বিশ্বাস করেছিল। তারপর যে সন্ধ্যায় তোমার জনগণের কাছে ভাষণ দেবার কথা, সেই সন্ধ্যায় তুমি লেলিয়ে দিলে সেনাবাহিনী। না, সেজন্যে আমরা অবাক হইনি, পুরোপুরি বিশ্বাস তোমাকে আমরা কোনো সময়ই করিনি। সন্দেহ একটা মনে মনে ছিলই, কিন্তু যে সন্দেহটা কোনো সময়ই মনে ছিল না, এখন যে সেইটাই দেখা দিল। ওরা ঘরে ঘরে ঢুকে আমাদের মারবে, সত্যি নাকি? বিশ্বাস করেও বিশ্বাস করলেন না ফিরোজ। তিনি বাসায় ফিরে এলেন। বাসায় ফিরেই ফোন ধরলেন। ডায়াল ঘুরিয়ে ঈপ্সিত কণ্ঠ পাওয়া যেতেই বললেন, হ্যালো, সব শুনেছেন তো? কিছু ভেবে পাচ্ছি না কি করব, আপনি কিছু দিক নির্দেশ দিতে পারেন? বঙ্গবন্ধু ঠিকই বলেছেন, তিনি এখন সরে পড়লে তার খোঁজে সারা ঢাকা শহর খবিশরা তছনছ করে ছাড়বে। তা ঠিক, আমাদের দুর্গতি যতই হোক, সবের বিনিময়ে এখন বঙ্গবন্ধুকে রক্ষা করা কর্তব্য। আপনারা তাকে শীঘ্রই সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। না, তার কথা শোনা হবে না। ওই বর্বরদের হাতে পড়লে এবার তাকে বাঁচানো দায় হবে। পাকিস্তানি জালেমদের হাতে এবার বঙ্গবন্ধুকে পড়তে দেওয়া হবে না কিছুতেই। মনে মনে কিছুক্ষণ ছটফট করলেন ফিরোজ। না, মুজিব ভাই বোধহয় কথা শুনবেন না। ওই কথাটা একবার যদি তার মাথায় ঢুকে থাকে যে তাকে না পেলে ওরা সাধারণ নিরীহ বাঙালিকে হত্যা করবে, তাহলে তাকে নড়ানোর সাধ্য কারও হবে না। কিন্তু তার বেঁচে থাকা যে দরকার। আমরা না হয় কিছু মরলাম, কিন্তু তিনি যদি বাঁচেন, আল্লাহ, তিনি যেন নিরাপদে পালিয়ে বাঁচেন। সেই রাতে এই প্রার্থনা শুধুই ফিরোজের ছিল না। বঙ্গবাসী প্রায় সকলেই, কেউ জ্ঞাতসারে, কেউ নিজের অজ্ঞাতেই শেখ মুজিবের নিরাপত্তা কামনা করেছেন। শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম তো নয়, তা যে বাঙালির আত্মমর্যাদার প্রতীক এবং আনন্দময় জীবনেরও। 28শে মার্চের মধ্যাহ্নে বন্ধু সুদীপ্ত শাহিনের মুখোমুখি বসে ওই রাতের কথা ফিরোজ স্মরণ করলেন। তার আশঙ্কাই সত্য হয়েছে। মুজিব ভাই কারো কথা শোনেননি, ঢাকা ছেড়ে যেতে রাজি হননি, ধরা দিয়েছেন। আমার দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি নিরাপত্তার সন্ধানে বেরুব? অসম্ভব। এমন মানসিকতা বহন করতে পারেন একমাত্র বোধহয় ওই লোকটি। অন্তত পাকিস্তানে আর কেউ তা পারেননি। জিন্না লিয়াকত আলী ভারতীয় মুসলমানদের সমর্থনে পাকিস্তান আদায় করে তাদেরকে কিভাবে কলা দেখিয়েছিলেন সে কথা তৎকালীন কলকাতার অধিবাসী ফিরোজদের তো জানা আছে ভালোভাবেই।
তাদের পিছে পিছে ভারতের পুচকে মুসলিম লীগ নেতারা এক দীর্ঘ লাফে কেউ করাচি, কেউ লাহোর, কেউ ঢাকায় পাড়ি জমিয়ে দেশপ্রেমের যে নমুনা দেখিয়েছিল তা দেখবার মতো বই কি। বেটারা, তোদের ভোটের দরকার ছিল, ভোট নিয়ে পাকিস্তান বানিয়েছি, এখন চললাম সে পাকিস্তানকে ভোগ করতে। নেতাদের পেছনে পেছনে ভারতের 4-5 কোটি মুসলমান সকলেই যদি তখন বন্যার জলের মতো এসে পাকিস্তানে ঢুকত, তাহলে সে বন্যায় পাকিস্তানের অস্তিত্ব তলিয়ে যেত না। ভারতীয় মুসলমানরা সব আহাম্মক, আর হিন্দুরাও গবেট। মুসলমানগুলোকে সব পাকিস্তানের দিকে খেদিয়ে দিলে কেমন করে জিন্নার কায়েদে আজমগিরি বজায় থাকতো একবার দেখতাম। নানা চিন্তায় ফিরোজকে বড়ই অস্বাভাবিক দেখাচ্ছিল। শেষ পর্যন্ত সেই যুবকের কথাই সত্য হলো। দেখবেন স্যার, ওরা এখন খ্যাপা কুত্তা হয়ে গেছে, এখন ওরা ঘরে ঘরে ঢুকে আমাদের মারবে। সত্যি ওরা ঘরে ঘরে ঢুকে বাঙালিকে মেরেছে। আওয়ামী লীগের কোনো নেতা কি এতটা ভাবতে পেরেছিলেন? পারেননি। অবশ্যই কোনো ভদ্রলোকের পক্ষে এতখানি নারকীয় কাণ্ড কল্পনা করা কঠিন, কিন্তু সেই যুবকটির কল্পনা তো ঠিকই এগিয়েছিল। আছে যুবকের পরিণতি, সুন্দর করে টেরি বাগিয়ে ড্রেন পাইপ ফুল প্যান্ট পরে সস্তা দামের সিগারেট ফুঁকতে ফুঁকতে পথে হাঁটত যখন, একটুও দেখতে ভালো লাগতো না। কিন্তু আজ ওরা আমাদের মারতে আসছে স্যার, ঘরের মধ্যে মরার চেয়ে এইখানে দাঁড়িয়ে 2-1টাকে মেরে মরা ভালো। হা হা, তোমার কথাই সত্য হোক ভাই। যদি মরে গিয়েই থাকো, তবে তার আগে 2-4টে শত্রু সেনা তোমার গুলিতে যেন অক্কা পেয়ে থাকে। হা, অমন বখাটে ছেলে যদি বাংলা মায়ের আরো অনেক থাকতো। হ্যাঁ, আরো অনেক। কেন, ভালো ছেলেরা সবাই সেদিন মায়ের আঁচলে লুকিয়েছিল নাকি? বিশ্ববিদ্যালয়ের বহু ভালো ছেলে প্রাণ দিয়েছে না? না না, কথা ভালো মন্দ নয়, দেশকে ভালোবাসা নিয়ে কথা। বখাটে ছেলেরা তাদের মাকে ভালোবাসে না, এবং সব ভালো ছেলেই কি কাপুরুষ হয়? এখন তো ভালো মন্দ বিচারের সময় নয়, এখন চাই মাতৃভক্ত ছেলে, আর সাহসী।